Hello student, welcome to হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্মে আরও একবার তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টার, যেটার নাম হলো পৃথিবীর অন্দরমহল, এই চ্যাপ্টারটি আমি পড়াবো। এর মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে, যেমন পৃথিবীর ভেতরটা কীরকম এবং কি কি স্তর রয়েছে এবং ভূকম্পীয় তরঙ্গ অনুসারে এগুলোকে কিভাবে ভাগ করা যায়, এই সমস্ত তথ্যগুলো এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের দেব। তাহলে চলো শুরু করা যাক। এখানে তোমাদের বইয়েতে খুব সুন্দর একটা গল্পের মাধ্যমে প্রথমে শুরু করা হয়েছে এবং সেই গল্পটাও খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, যে পৃথিবীর কতটা খুঁড়লে আমরা বা কতটা খনন করলে আমরা দেখতে পাবো যে তার কেন্দ্রস্থল কতটা। এই ধরনের কিছু গল্পের মাধ্যমে কিন্তু প্রথমটা আমাদের শুরু করা আছে। দেখো, এরপরে বলা আছে যে কিছু তথ্য আমাদের দেওয়া আছে, যেমন পৃথিবীর ব্যাসার্ধ সম্পর্কে আমাদের একটা তথ্য দেওয়া আছে, কিছু প্রশ্ন দেওয়া আছে, যেমন পৃথিবীর যে শক্ত পিঠটার ওপর আমরা আছি তার নিচে কি আছে, কেউ কি কখনো দেখেছো পৃথিবীর ভেতরটা কেমন। তারপরে রয়েছে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দেখতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে, একটু আগে যেটা আমি বললাম। তারপর হচ্ছে পৃথিবীর ভেতরটা কেমন তা কতটা জানা সম্ভব হয়েছে, পৃথিবীর ভেতরটা সম্পর্কে মানুষ কতটা জেনেছে, সেটুকু জানলই বা কিভাবে। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়লে এবং বুঝলে জানতে পারবো। তোমাদের বইয়ে কিছু তথ্য রয়েছে যেগুলো পৃথিবীর যে স্তর বা কেন্দ্র, স্তরবিন্যাস এবং কেন্দ্রের দূরত্ব, সেটা সম্পর্কে কিছুটা আভাস এখানে পাওয়া গেছে। যেমন দেখো, এখানে বলা হয়েছে যে পৃথিবীর ভেতরটা দেখার জন্য 6370 কিলোমিটার গর্ত খোঁড়া সম্ভব কি। যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ বলা হয়েছে যে 6370 কিলোমিটার, অর্থাৎ 6370 কিলোমিটার গর্ত কি খোঁড়া সম্ভব, অর্থাৎ কেন্দ্রের দূরত্ব হচ্ছে 6370 কিলোমিটার। তারপরে বলেছে যে দক্ষিণ আফ্রিকার গভীরতম খনি, সোনার খনি, যার গভীরতা হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার, যেটাকে রবিনসন ডিপ বলা হয়। যে জানা গেছে যে 33 মিটার গভীরতায় প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বেড়ে যায় এবং পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে অঙ্কের যদি হিসাব আমরা করি তাহলে রবিনসন দ্বীপের সোনার খনির শ্রমিকদের কতটা গরম সহ্য করতে হয়। অর্থাৎ এই তথ্যটার মাধ্যমে আমরা জানতে পারি যে পৃথিবীতে 33 কিলোমিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে অভ্যন্তরে তাপমাত্রা বাড়ছে, তাহলে রবিনসন দ্বীপ অর্থাৎ এই 3-4 কিলোমিটার গভীরে কতটা গরম। অর্থাৎ যত গভীরে যাওয়া যাবে তত চাপ এবং তাপের মাত্রাও সেখানে বাড়তে থাকবে। এরপরে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য খনি ছাড়া উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিলোমিটার গভীরে একটি গভীর গর্ত হলো, যেটা পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। এরকম প্রশ্ন হতেই পারে যে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি কোথায় অবস্থিত, তখন বলতে হবে যে উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিলোমিটার গভীর গর্তটি। পৃথিবীর গভীরতার অর্থাৎ 6370 কিলোমিটার কাছে 12 কিলোমিটারটা খুবই নগণ্য। অর্থাৎ এখানেও বোঝা যাচ্ছে যে 12 কিলোমিটার গভীরতাতেও
কতটা তাপ এবং চাপ সেখানে থেকে থাকবে। মোটামুটি এই দুটো তথ্য থেকে আমরা এইটুকু ধারণা করতে পেরেছি যে পৃথিবীর অভ্যন্তরে কতটা গভীর এবং সেখানে তাপ এবং চাপের মাত্রা কতটা। এবারে দেখো, বলা হয়েছে যে পৃথিবীর রহস্য। রহস্য বলতে কি, যেটা আমরা খুঁজে পাই না, বা খুব রহস্য অর্থাৎ খুব রোমাঞ্চকর একটা বিষয়, সেটাও পৃথিবীতে রয়েছে। যেমন পৃথিবী বলছে যে সবসময় কিছু না কিছু মানে কোনো না কোনো ঘটনার মাধ্যমে বুঝিয়ে দেয় যে তার অভ্যন্তরে কি আছে। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বার হয়। এই ঘটনাটা, আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বার হয়। এই লাভাটা কোথা থেকে বার হয়? এই প্রশ্নটা আমাদের মাথাতে আগেই আসবে। এছাড়াও কখনো কখনো আবার প্রবল ভূমিকম্পে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। কেন ভূমিকম্পটা হচ্ছে সেটাও আমাদের মনে একটা প্রশ্ন আসবে। এছাড়াও উষ্ণ প্রসবনে ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয়। এই সমস্ত ঘটনাগুলো কেন হয়? এই ঘটনাগুলোর পেছনে কোনো না কোনো তো কারণ থাকবে। এই সমস্ত ঘটনাগুলোর পেছনের কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। তখন পৃথিবী একটা জ্বলন্ত উত্তপ্ত গ্যাসীয় একটা পিণ্ড ছিল। সময়ের সাথে সাথে সেই উপরিপৃষ্ঠটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, কিন্তু এই পৃথিবীর অভ্যন্তরের ভাগ এখনো বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে রয়েছে। ঠিক যেরকম একটা ডিম সেদ্ধ অবস্থায় আমরা যদি হাফ বয়েল করি, তার মধ্যে দেখা যায় যে ওপরের যে পরত, ওপরের যে সাদা অংশটা সেটা শক্ত হয়ে গেছে, কিন্তু ভেতরের অংশটা তখনও নরম তলতলে থাকে। ঠিক পৃথিবীও সেইভাবে একটা ঠান্ডা হয়েছে ওপরের পোর্শনটা, কিন্তু ভেতরের পোর্শনটা এখনো কিন্তু গরম এবং অগ্নিকুণ্ড হয়ে রয়েছে। এখানে একটা পরীক্ষার মাধ্যমে এখানে বলা হয়েছে যে বাটিতে গরম দুধ ঢাললে ওপরটা ঠান্ডা হয়ে যায়, সর পড়ে যায়, কিন্তু নিচেটা অনেকক্ষণ গরম থাকে। ঠিক আমি যেরকম ডিমের উদাহরণটা দিলাম, সেরকম দুধের উদাহরণ দিয়ে এখানে বলা হয়েছে যে গরম দুধ যখন আমরা ফোটে তখন দেখা যায় যে ওপরে সর পড়ে যাচ্ছে। সেই সরটা ঠান্ডা হওয়ার পরেই হয় এবং নিচেটা অনেকক্ষণ, কিন্তু সরের নিচেরটা তরল অবস্থায় থাকে এবং গরম থাকে। তাহলে এই 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 সমস্ত ঘটনা এবং এই যে বাস্তবিক যে উদাহরণ, সেগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে পৃথিবীর উপরিপৃষ্ঠ একসময় গরম ছিল, কিন্তু ঠান্ডা হতে হতে সেই উপরিপৃষ্ঠ শক্ত আবরণে পরিণত হয়েছে, কিন্তু ভেতরের অভ্যন্তরটা এখনো গরম রয়েছে এবং তাপ এবং চাপও সেখানে অনেক বেশি। তাহলে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা আমরা আগ্নেয়গিরির মুখ থেকে যে লাভা বা ম্যাগমা বের হয় সেই সম্পর্কে একটা ধারণা করতে পারি। সেটা কি? দেখো, এখানে বলা হয়েছে যে ম্যাগমা কি, অর্থাৎ এই যে পদার্থটা বেরোয়, গরম একটা পদার্থ বেরোয়, সেটাকে কি বলে বা ম্যাগমা কি, এইটা এখানে বলা হয়েছে। যেমন ভূগর্ভের পদার্থগুলো প্রচণ্ড চাপ এবং তাপের মধ্যে থাকে এবং সেখান থেকে বাষ্পও বের হয়। এই বাষ্প এবং এই ভূগর্ভের পদার্থে প্রচণ্ড চাপ এবং তাপে সমস্ত বিষয়টা একটা গলিত অবস্থায় থাকে। এই গলিত অবস্থাটাকেই বলা হচ্ছে ম্যাগমা।
আর লাভা কি তাহলে? ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে সেটাকে লাভা বলে। অর্থাৎ ম্যাগমা যখন ভূগর্ভের গলিত অবস্থায় যখন থাকছে, অর্থাৎ একটা আগ্নেয়গিরির মধ্যে যখন থাকছে ম্যাগমাটা, তখন তাকে বলা হচ্ছে ম্যাগমা। এবং যখন এই জ্বালামুখ দিয়ে বিষয়টা বেরিয়ে আসছে তখন তাকে বলা হচ্ছে লাভা। তাহলে লাভা এবং ম্যাগমার পার্থক্য বোঝা গেছে। এরপরে বলছে যে তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয়ে যায় এবং আয়তনে বাড়ে, আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে যায়। পৃথিবীর অভ্যন্তরে চাপ এবং তাপ দুটোই বেশি। তাহলে পদার্থ সেখানে কি অবস্থায় রয়েছে? গলিত অবস্থায় রয়েছে, অর্ধতরল অবস্থায় রয়েছে, না কি অবস্থায় রয়েছে? এই প্রশ্নটাও আমাদের মাথায় আসে। পৃথিবীর অভ্যন্তরের যে পদার্থগুলো আছে সেগুলো গলিত অবস্থায় রয়েছে, অর্ধতরল অবস্থায়, না তরল অবস্থায় রয়েছে বা কঠিন অবস্থায় রয়েছে, সেটা জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে তার যে পেছনে যে শক্তিটা কাজ করে সেই শক্তিটা কি। সেইটা হচ্ছে ভূতাপ শক্তি। এটা হচ্ছে এক ধরনের শক্তি যেটা পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। এবং বলছে যে পৃথিবীর বহু দেশে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেমন আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। এই সমস্ত ঘটনা থেকে বোঝা যায় যে ভূতাপীয় একটা শক্তি রয়েছে। সেই শক্তিটা এই গরম পদার্থগুলো কিভাবে থাকবে বা কি অবস্থায় থাকবে সেটা নির্ধারণ করে। এরপরে যেটা আমাদের জানতে হবে যে এই তরল, অর্ধতরল বা কঠিন কি অবস্থায় রয়েছে সেটা জানার জন্য আমাদের ঘনত্ব সম্পর্কে একটা ধারণা আমাদের তৈরির দরকার আছে। ঘনত্ব বলতে কি বোঝায়? যেমন একক আয়তনে পদার্থ কতটুকু ভর আছে তার পরিমাপকেই বলা হয় পদার্থের ঘনত্ব। অর্থাৎ প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কত তার সেটাই হচ্ছে পদার্থের ঘনত্ব। এখানে দেখো একটা ছবির মাধ্যমে দেওয়া হয়েছে যে কতটা পদার্থ একে অপরের কাছাকাছি বা দূরে দূরে আছে তার ধারণা হতে পারে ঘনত্ব। অর্থাৎ এটার ঘনত্ব কম এবং এটার ঘনত্ব বেশি। এখানে বলা হয়েছে যে একই মাপের একটা লোহার পাত ও একটা অ্যালুমিনিয়ামের পাত নিয়ে দেখলে কোনটা ভারী লাগবে আর কেনই বা লাগবে সেটা বুঝে নাও। লোহাটাই ভারী লাগবে, কারণ লোহার অনুপরমাণুগুলো বেশি ঘন, আবার অ্যালুমিনিয়ামের সেটা হবে হালকা। তাহলে এইভাবে আমরা ঘনত্ব অনুযায়ী কিন্তু ওজন বা এই কি ধরনের পদার্থ দিয়ে পৃথিবীর অভ্যন্তরভাগ তৈরি সেটা সম্পর্কে একটা ধারণা আমরা করতে পারি। এবার চলে আসি পৃথিবীর ঘনত্বের দিকে। বলা হচ্ছে যে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব মাত্র 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব প্রায় 11 গ্রাম পার ঘন সেন্টিমিটার এবং সেটা বেড়ে কেন্দ্রে হয় 13 থেকে 14 গ্রাম পার ঘন সেন্টিমিটার। কৃত্রিম উপগ্রহের সাহায্যে দেখা যায় যে সামগ্রিকভাবে কিন্তু পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রের কাছে তাহলে পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন?
অর্থাৎ ভারী জিনিস নিচে থিতিয়ে পড়ে আর হালকা জিনিস ওপরে ভেসে ওঠে। পৃথিবীর একদম শুরু থেকেই খুব গরম এবং বেশি ঘন পদার্থ মাধ্যাকর্ষণের টানে কেন্দ্রের দিকে চলে যায়। বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে এবং অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম, সিলিকা এগুলো ওপরের দিকে ভেসে ওঠে। এই যে ভারী এবং হালকা, এটাও কিন্তু ঘনত্বের উপর নির্ভর করে। এখানে বলা হচ্ছে যে সৃষ্টির প্রথম লগ্নে কি হয়, পৃথিবীতে হালকা জিনিস প্রথমেই হচ্ছে মাধ্যাকর্ষণের টানে যে ভারী জিনিসগুলো সেগুলো কিন্তু কেন্দ্রের দিকে চলে যায়। অর্থাৎ লোহা, অর্থাৎ লোহার সংকেত হচ্ছে Fe, আর তারপর হচ্ছে নিকেল Ni, এগুলো চলে যায় কেন্দ্রের দিকে। আর ওপরের পোর্শনে যে হালকা জিনিসগুলো পড়ে থাকে সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম আর সিলিকা, এগুলো ওপরের স্তরে পড়ে থাকে। এখানে একটা তোমাদের পরীক্ষার কথাও বলা হয়েছে যে কিছুটা নুড়ি পাথর একসাথে নাও এবং কাঁচের গ্লাসে অর্ধেক জল ভর্তি করে এগুলো গ্লাসে ঢেলে নাড়িয়ে দেখো কি হবে। নাড়িয়ে দেখলে দেখা যাবে যে বেশি ঘনত্ব ভারী পাথরগুলো নিচের দিকে এবং হালকা পাথরগুলো ওপরের দিকে থাকবে। সেটা থেকেই আমরা এই পরীক্ষা থেকেই বুঝতে পারবো যে পৃথিবীর ঘনত্বটা কোথায় কিরকম রয়েছে। এবার যেটা আলোচনা করব সেটা হলো ভূমিকম্পীয় তরঙ্গ। আমরা জেনেছি যে সমগ্র পৃথিবীতে যেসব পরিবর্তনগুলো সাধন হয়েছে তার পেছনে রয়েছে মূলত প্রাকৃতিক শক্তি, এবং সেই প্রাকৃতিক শক্তিটা কি, সেটা হচ্ছে ভূতাপ শক্তি। পৃথিবীর উপরিভাগের পরিবর্তন বোঝার জন্য পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন এবং চরিত্র জানাটা খুবই দরকার। পৃথিবীর অভ্যন্তরের খুব কম অংশই মানুষের কাছে উন্মুক্ত, তাই এর জটিল গঠন সম্পর্কে একটা জ্ঞান থাকা খুব দরকার। সাম্প্রতিককালে মানে আধুনিক কালেও অনেক উন্নত কারিগরি পদ্ধতি ব্যবহার করেও পৃথিবীর অভ্যন্তরে মাত্র কয়েক কিলোমিটার গভীরতা পর্যন্ত প্রত্যক্ষ জ্ঞান আহরণ সম্ভব হয়েছে। আমরা ওই সোনার খনি সম্পর্কে বললাম, সেই সব ঘটনাগুলো খুব খুব কম সংখ্যকই কিন্তু এরকম ঘটনা ঘটেছে যেটা প্রত্যক্ষ জ্ঞান আহরণ করা সম্ভব হয়েছে। এর চেয়ে বেশি গভীরতায় যদি আমরা যেতে হয় তাহলে কিন্তু আমাদের অন্য একটি কিছু সাহায্য নিতে হবে, যেমন তাপের প্রবাহের প্রকৃতি, তারপরে চাপ এবং ভূমিকম্পীয় তরঙ্গ এর সাথে জড়িত, এবং বিভিন্ন তরঙ্গের এই ভূমিকম্পীয় তরঙ্গের যে গতি প্রকৃতি এবং আইসোস্ট্যাসি বা সমস্থিতি প্রভৃতির সাহায্যে জানা সম্ভব যে পৃথিবীর ভিতরে ঘনত্ব কেমন বা পৃথিবীর ভেতরটা কীরকম। এই সমস্ত যে বিষয়গুলো বললাম, যেমন চাপ, তাপ, ভূস্থিতিগত চাপ, তারপর ভূমিকম্প, সমস্থিতি, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে ভূমিকম্পীয় তরঙ্গ। এই ভূমিকম্পীয় তরঙ্গগুলোর গতি প্রকৃতির উপর সবচেয়ে বেশি মাত্রায় নির্ভর করা হয়। এর গতিবিধি লক্ষ্য করেই বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। প্রধানত ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কম্পন কেন্দ্র ও উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্য স্থানে তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে। ঠিক যেমনভাবে আমরা যখন একটা পুকুরের ঢিল ছুঁড়ি, সেই ঢিল যেরকম তরঙ্গগুলো বাইরের দিকে ছড়িয়ে পড়ে, ভূমিকম্পের ফলেও তৈরি হওয়া তরঙ্গগুলো ভূকম্পন তরঙ্গ বলা হয়। এই তরঙ্গ মূলত দুই প্রকারের, একটা হচ্ছে অভ্যন্তরস্থ
তরঙ্গ, আর একটা হচ্ছে ভূবহিস্থ বা ভূপৃষ্ঠের তরঙ্গ। এই অভ্যন্তরস্থ একটা হচ্ছে অভ্যন্তরস্থ আর একটা হচ্ছে ভূবহিস্থ তরঙ্গ, অর্থাৎ বডি ওয়েভ আর সারফেস ওয়েভ। এই বডি ওয়েভ বা অভ্যন্তরস্থ যে তরঙ্গ সেটা আবার দু প্রকার। একটা হচ্ছে প্রাইমারি ওয়েভ, এই অভ্যন্তরস্থটা হচ্ছে 1 নম্বর প্রাইমারি ওয়েভ, বা প্রাথমিক তরঙ্গ, আর 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি তরঙ্গ বা দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ, সেকেন্ডারি ওয়েভ। এই প্রাইমারি ওয়েভকে পি দ্বারা চিহ্নিত করা হয় আর সেকেন্ডারি ওয়েভকে এস দ্বারা চিহ্নিত করা হয়। আর ভূপৃষ্ঠীয় যে তরঙ্গ, এই যে ভূপৃষ্ঠীয় তরঙ্গ, ভূবহিস্থ যে তরঙ্গ, সেটাকে আবার দুভাগে ভাগ করা যায়। যেমন লাভ তরঙ্গ, এটা হচ্ছে লাভ তরঙ্গ, আর হচ্ছে র্যালে তরঙ্গ। আচ্ছা, এখানে আমার বোঝাতে একটু অসুবিধা হচ্ছে, আমি একটু ফ্রেশ ভাবে লিখছি। আমাদের প্রথমে হচ্ছে অভ্যন্তরস্থ যে তরঙ্গ, অভ্যন্তরস্থ তরঙ্গ, আর ভূপৃষ্ঠস্থ তরঙ্গ। অভ্যন্তরস্থ তরঙ্গের মধ্যে হচ্ছে প্রাইমারি ওয়েভ বা পি, আর একটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ বা এস তরঙ্গ। আর ভূপৃষ্ঠ তরঙ্গকে দুভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে লাভ তরঙ্গ আর হচ্ছে র্যালে তরঙ্গ। এই 4টে ভাগে ভাগ করা যায়। এবার হচ্ছে প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ কাকে বলে। সেটা হচ্ছে যে পদার্থের মধ্য দিয়ে ক্রম সংকোচন এবং প্রসারণের মাধ্যমে যে তরঙ্গ ক্রমশ এগিয়ে যায় তাকে বলা হয় প্রাইমারি তরঙ্গ। এই তরঙ্গ ধাবিত হয় এবং এর সাথে অনুভূমিকভাবে সংকোচন ও প্রসারণ চলতে থাকে। এই তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা খুব দ্রুত এগিয়ে গিয়ে সিসমোমিটার বা ভূকম্প মাপার যন্ত্রে প্রথম ধরা পড়ে, সেই জন্যই একে প্রাথমিক বলা হয়। শব্দ তরঙ্গ এই রকমই একটা প্রাথমিক তরঙ্গ। এই তরঙ্গ কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। আর অন্যদিকে দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ কাকে বলে? বস্তু কণার ওপর নিচে ওঠানামার মাধ্যমে যে তরঙ্গটা শিলার মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা বলা হচ্ছে অনুভূমিকভাবে, আর এটা হচ্ছে ওঠানামার
মধ্য দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে ভার্টিক্যালি এরকম যায়, যেটা শিলার মধ্য দিয়ে প্রবাহিত হয়। বস্তুকণার ওঠা নামা তরঙ্গটির প্রবাহ পথের সাথে উল্লম্ব দিকে প্রবাহিত হয় এবং এই তরঙ্গ গ্যাস ও তরলের বস্তুকণা এই ধরনের পরিবর্তনের পর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না, অর্থাৎ এস তরঙ্গ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। অর্থাৎ পি তরঙ্গ আমরা বলেছি যে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। এটা আলোক তরঙ্গের অনুরূপ। এর আগে বলেছি যে প্রাইমারি ওয়েভ শব্দ তরঙ্গের অনুরূপ, আর এস ওয়েভ অর্থাৎ সেকেন্ডারি ওয়েভ আলোক তরঙ্গের সাথে অনুরূপ। এবার আমরা মূল যে চ্যাপ্টার সেটাতে চলে আসি। এখানে বলা হচ্ছে যে তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ, কখনো বা ক্ষুদ্র, আবার কখনো দ্রুত বা ধীর গতি সম্পন্ন হয়। কম্পন তরঙ্গগুলো ভূ-অভ্যন্তর দিয়ে কোথায় কি গতিতে যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, এই সব কিছুই পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য দেয়। আগে আমরা সেটা বলেছি যে পি তরঙ্গ ও এস তরঙ্গের গতিবিধি অনুযায়ী কিন্তু আমাদের এই অভ্যন্তর ভাগের ঘনত্ব কিরকম সেটা বোঝা যায়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে না, একটু আগেই যেটা আমি আলোচনা করলাম। এবার হচ্ছে যে এই ভূমিকম্পীয় তরঙ্গ কিভাবে কাজে লাগে। এই পৃথিবীর স্তর বিন্যাসে ভূমিকম্পীয় তরঙ্গ কিভাবে কাজে লাগে সেটা হচ্ছে যে ভূকম্প তরঙ্গ ও আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরোনো লাভা যদি পর্যবেক্ষণ করা যায়, সেই পর্যবেক্ষণে বিজ্ঞানীরা এইটা প্রমাণ করেছেন যে এখানে মূলত তিনটে স্তরের সন্ধান পাওয়া গেছে। সেই তিনটে স্তর কি? একেবারে ওপরে রয়েছে ভূত্বক বা ক্রাস্ট, ভূত্বকের ঠিক নিচেই রয়েছে গুরুমণ্ডল বা ম্যান্টল, আর একেবারে নিচে রয়েছে যেটা কেন্দ্রের চারিদিকে অবস্থান করছে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর। অর্থাৎ তোমাদের আগের চ্যাপ্টারেই দেখো একটা বিষয় লেখা আছে যে পেঁয়াজের খোসা যদি ছাড়ানো যায়, সেই খোসা ছাড়ালে যেরকম স্তর বিন্যাস হয় পৃথিবীর অন্দরমহলটা অনেকটা সেই রকম বিভিন্ন ঘনত্বের ও বৈশিষ্ট্যের স্তরে বিভক্ত। তাই যে স্তরগুলোর কথা বলা হয়েছে সেই স্তর যদি আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাই তাহলে আমাদের স্তরটা হবে খানিকটা এইরকম। প্রথম যে স্তরটা সেটা আছে ভূত্বক, দ্বিতীয় স্তরের নাম হচ্ছে গুরুমণ্ডল, তৃতীয় স্তরের নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর। ভূমিকম্পের তরঙ্গ অর্থাৎ পি এবং এস ওয়েভের গতি প্রকৃতি বিভিন্ন স্তরে বিভিন্ন রকম। যেমন আমরা আগে বলেছি যে পি তরঙ্গ কঠিন তরল গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ সব পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, যেমন তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না।
এবং এই সমস্ত তরঙ্গের গতি প্রকৃতি যখন দেখা গেছে যে কোনো কোনো অংশে পি তরঙ্গ যেতে পারছে কিন্তু এস তরঙ্গ যেতে পারছে না, সেখানেই বোঝা গেছে যে সেই জায়গাটা তরল বা গ্যাসীয় পদার্থ। সেই হিসাবেই এই স্তর বিন্যাসটা বিজ্ঞানীরা করেছেন যে পৃথিবীর যে অভ্যন্তরভাগ মূলত তিনটে স্তর নিয়ে গঠিত। একটা হচ্ছে ভূত্বক, দ্বিতীয় ভূত্বকের নিচে যেটা আছে সেটা হচ্ছে গুরুমণ্ডল, এবং একদম কেন্দ্রকে বেষ্টিত করে রয়েছে কেন্দ্রমণ্ডল। আমরাও এই কেন্দ্রমণ্ডলে এই অভ্যন্তরের যে স্তরবিন্যাস, এই মূলত এই তিনটে স্তরবিন্যাস, এই স্তরবিন্যাসের মাধ্যমেই মধ্য দিয়েই আমরা এই ক্লাসটা আজকের শেষ করব। এবং পরবর্তী যে ক্লাসটা আমরা পাবো সেখানে আমরা দেখব যে এই ভূত্বককে আবার কতগুলো বিভাগে ভাগ করা যায়, গুরুমণ্ডলকে কতগুলো ভাগে ভাগ করা যায়, কেন্দ্রমণ্ডলকে কতগুলো ভাগে ভাগ করা যায়, এবং সেই ভাগ অনুযায়ী আবার যে তরঙ্গের ভূকম্পীয় তরঙ্গের যে গতি প্রকৃতি সেই সম্পর্কেও আমরা জানব। এবং এইভাবে আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে টোটাল একটা ধারণা আমরা পেতে পারবো। তাহলে আজকে আমি এইখানেই এই ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ।